জানো, আজও এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়ালে আমার মনে হয় আমার পুরো মুখটা বোধহয় রক্তে ভেসে যাচ্ছে। আর হাতের এই কাটা দাগগুলো, এই যে দেখছো, কনুই থেকে তালু পর্যন্ত, এগুলো আমাকে রোজ মনে করিয়ে দেয় যে ওই রাতের পর থেকে আমার জীবনটা আর আগের মতো নেই। কোথাও যেন একটা অদৃশ্য সুতো দিয়ে আমি এখনও ওই অন্ধকারের সাথে বাধা পড়ে আছি। তোমার হাতের ওই দাগগুলো দেখলে মানে আমার নিজেরই গা শিউরে ওঠে। এগুলো তো শুধু শরীরের ক্ষত নয়, মনের একদম গভীরে গেঁথে থাকা একটা ভয়ঙ্কর সত্যি। আমি জানি এটা নিয়ে কথা বলা তোমার জন্য কতটা কষ্টের, কিন্তু আজ আমরা কোনো বইয়ের গল্প বলছি না, আমরা তোমার জীবনের সেই চরম সত্যিটা নিয়ে কথা বলছি। 2022 সালের নভেম্বরের সেই দিনগুলো তুমি কোথা থেকে শুরু করতে চাও? শুরুটা হয়েছিল একটা সাধারণ স্বপ্ন নিয়ে। নিট পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আমার চেনা শহর আসামের জাগির রোড ছেড়ে গুয়াহাটি জিএস রোডে এসেছিলাম। জীবনে প্রথমবার বাড়ি থেকে দূরে থাকা, নিজের পায়ে দাঁড়ানোর একটা জেদ ছিল। কোচিং সেন্টারের একদম কাছেই একটা পিজি মানে পেইং গেস্ট হোস্টেলে আমি উঠেছিলাম। আমার মামার বাড়িও গুয়াহাটিতে ছিল, কিন্তু আমি চেয়েছিলাম নিজের মতো করে থাকতে, কারোর উপর বোঝা হতে চাইনি। সিদ্ধান্তটা তো খুব স্বাভাবিক, কিন্তু এই প্রথমবার বাড়ি থেকে দূরে থাকা, তার ওপরে নিট পরীক্ষার মতো একটা পাহাড় প্রমাণ চাপ, এটা তো এমনিতেই খুব কঠিন। তো তোমার ওই পিজির পরিবেশটা ঠিক কেমন ছিল? খুব খুব দমবন্ধ করা। পিজিটা এতটাই কাছে ছিল যে ক্লাসরুমের জানলা থেকেই আমার বিল্ডিংটা দেখা যেত। কিন্তু ওই এলাকার গঠনটা খুব অদ্ভুত ছিল। 4টে বিল্ডিং একদম গায়ে গায়ে লাগানো, এতটাই ঘিঞ্জি যে দুটো বিল্ডিংয়ের মাঝে ঠিকমতো হাওয়া চলাচলেরও জায়গা ছিল না। আমি যখন ঘর খুঁজতে যাই, নিচের তলার সব ঘর ততদিনে বুক হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে আমাকে একদম ওপরের তলা একটা ঘর নিতে হয়, 3 নম্বর রুম। ওপরের তলার পরিবেশটা কি একটু খোলামেলা ছিল? অন্তত আলো হাওয়া তো আসার কথা। না, একদমই না। বরং ওটাই ছিল সবচেয়ে ভয়ের জায়গা। ছাদের একটা অংশ পার হয়ে একটা সরু করিডর ছিল। করিডরের দুপাশে ভারী লোহার গ্রিল, ঠিক যেন জেলের মতো। ওই করিডরটা পার হলে পরপর 4টে ঘর, 1, 2, তারপর কমন বাথরুম, তারপর আমার 3 নম্বর ঘর, আর তার ঠিক পাশেই 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরের পর একটা খোলা ছাদের মতো জায়গা ছিল, কিন্তু সেখান থেকে নিচে তাকালে শুধু একটা বিশাল পাহাড়ের মতো আবর্জনা স্তূপ দেখা যেত। মানে একটা বিশাল ডাম্পিং গ্রাউন্ডের ঠিক ওপরেই তোমাদের থাকার জায়গাটা ছিল। এটা তো ভীষণ অস্বাস্থ্যকর আর নেতিবাচক একটা পরিবেশ। ওখানে যাওয়ার আগে কেউ তোমাকে বারণ করেনি? করেছিল। আমার স্কুলের এক পুরনো সিনিয়র বন্ধু গুয়াহাটিতেই থাকত। সে আমাকে আগেই বলেছিল, ওই পিজি বা ওই চারপাশের এলাকাটার ব্যাপারে একটু ভালো করে খোঁজ নিস, ওখানে অদ্ভুত কিছু ব্যাপার আছে, অনেকেই বেশি দিন টিকতে পারে না। কিন্তু আমি তখন সেসব একদমই পাত্তা দিইনি। আমি ভাবলাম আমি ঠিক মানিয়ে নেব। কিন্তু ওখানে ঢোকার পর কি তোমার নিজের কোনো অস্বস্তি হয়েছিল প্রথম দিন থেকেই? হ্যাঁ, প্রথম দিন যখন আমি পিজিতে ঢুকি, আমি যখন প্রথমবার ওই ওপরের তলার লোহার গ্রিল দেয়া করিডোরে পা রাখলাম, আমার মনে হলো একটা খুব ভারী, অদ্ভুত এনার্জি আমাকে চারপাশ থেকে ঘিরে ধরছে। এই ভারী এনার্জি বলতে ঠিক কি বোঝাচ্ছ? মানে বাতাসটার যেন একটা নিজস্ব ওজন আছে। মনে হচ্ছিল কেউ আমার কাঁধের উপর চেপে বসেছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওখানে কিছু একটা আছে, কিন্তু আমি জোর করে সেটা ইগনোর করি। নিজেকে বোঝাই যে নতুন জায়গা বলে হয়তো এমন লাগছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে আমার মাকে নিয়ে। মাকে নিয়ে? কেন? মা কি কিছু দেখেছিলেন? যেদিন বাবা মা আমাকে ওখানে ছাড়তে আসে, মা ওই 4 নম্বর ঘরের পেছনের খোলা জায়গাটার দিকে অনেকক্ষণ চুপচাপ তাকিয়েছিল, যেখান থেকে নিচে ওই আবর্জনার স্তূপটা দেখা যায়। মা এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খুব ভয় পেয়ে যায়। মায়ের মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমাকে শক্ত করে ধরে মা বলেছিল, রাতের বেলা ভুলেও ওই জায়গাটার দিকে যাবি না। আমার ওখানে কেন যেন একটা গা ছমছমে অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন নিচ থেকে তাকিয়ে আছে। সর্বনাশ! মায়ের এই কথাটা শোনার পর তো তোমার নিজের মনের ভেতরেও ভয় ঢুকে যাওয়ার কথা। ভয় পেয়েছিলাম, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছিল বাবা মা আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছে বলে। আমি ওই দিন খুব কেঁদেছিলাম। 7ই নভেম্বর আমি পিজিতে পুরোপুরি শিফট করি, আর 8 তারিখ থেকে আমার কোচিংয়ে ক্লাস শুরু হওয়ার কথা। তোমার রুমমেটরা কেমন ছিল? তাদের সাথে কোনো কথা হয়েছিল? ট্রিপল শেয়ারিং রুম ছিল আমাদের। আমার খাটটা ছিল দরজার একদম কাছে। মাঝখানে এলেরিনা নামের একটা মেয়ে থাকত। ও খুব ভালো আর ভীষণ সাহায্যকারী ছিল। কিন্তু জানালার ধারের একদম কোণার খাটটায় যে মেয়েটা থাকত,
তার কথা ভাবলে আজও আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। কেন? সে কি করত? আমরা কেউ তার নাম পর্যন্ত জানতাম না। সে কারোর সাথে একটা কথাও বলতো না, এমনকি ক্লাসেও যেত না। সারা দিন শুধু বিছানায় শুয়ে থাকত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমি হয়তো পড়ার জন্য সন্ধ্যায় একটু আলো জ্বেলেছি, সে আমার দিকে এমন রাগী দৃষ্টিতে তাকাতো যে আমি ভয় পেয়ে আলো নিভিয়ে দিতাম। আলো নিভিয়ে দেওয়ার পর সে অন্ধকার ঘরের মধ্যে নিজের বিছানায় বসে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে থাকত। এটা তো রীতিমতো ভয়ঙ্কর। অন্ধকার ঘরে কেউ একদৃষ্টে তাকিয়ে আছে। এরকম একটা পরিবেশে তোমার ক্লাস কেমন চলছিল? ৮ তারিখ ক্লাস ভালোই হয়েছিল, কিন্তু বিকেলবেলা পিজিতে ফেরার পর থেকেই আমার খুব অস্বস্তি শুরু হয়। ৯ তারিখ সকালে ঘুম থেকে ওঠার পর দেখি আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মাথাটা অসম্ভব ভারী, গা গোলাচ্ছে। আমি ভেবেছিলাম কান্নাকাটি করেছি বলে এমন হচ্ছে। আমি জোর করে ক্লাসে যাই, কিন্তু ১০ তারিখ ক্লাসের মাঝখানেই আমার শরীর একদম ভেঙে পড়ে। আমি আর সোজা হয়ে বসতে পারছিলাম না। তুমি এলুরিনাকে বা কাউকে জানাওনি? এলোরিনাকে বলেছিলাম ফেরার পথে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাই, কিন্তু ওষুধ খাওয়ার পর শরীর ঠিক হওয়ার বদলে আমার ভেতর একটা অদ্ভুত ছটপটানি শুরু হয়ে যায়। আমি রাতে কোনো মতে একটু খেয়ে শুয়ে পড়ি। আসল ভয়াবহ ঘটনাটা ঘটে ১১ তারিখ ভোরে। ভোরে কি হয়েছিল? সূর্য ওঠার আগেই আমি হঠাৎ করে জেগে উঠি। চোখ খুলেই দেখি সেই কোণার বিছানায় থাকা নাম না জানা রুমমেটটা উঠে বসে আছে, আর একদম পলক না ফেলে ঘাটটা একটু বাঁকা করে আমার দিকে তাকিয়ে আছে। ওর ওই চোখের দৃষ্টিটা এত শূন্য ছিল যে আমি কোনো কথা না বলে চুপচাপ বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যাই। জলের ঝাপটা দরকার ছিল আমার। বাথরুমে যাওয়ার পর শরীরটা কি একটু সুস্থ লাগছিল? না, বাথরুম থেকে বেরোনোর পর আমার চারপাশটা বনবন করে ঘুরতে শুরু করে। আমি করিডোরের ওই লোহার গ্রিলটা চেপে ধরে কোনো মতে হেঁটে দেয়ালের শেষ প্রান্তে থাকা কমন আয়নাটার সামনে গিয়ে দাঁড়াই। আয়নার দিকে তাকিয়ে দেখি আমার নাক থেকে রক্ত পড়ছে। রক্ত? হঠাৎ করে নাক থেকে রক্ত কেন? আমার ছোটবেলা থেকেই সাইনাসের সমস্যা ছিল, তাই প্রথমে ভেবেছিলাম সাইনাসের কারণে ২-১ ফোঁটা রক্ত বেরোচ্ছে। আমি হাত দিয়ে নাকের ওই রক্তটা মুছতে যাই, আর ঠিক তখনই কি হলো তখন? আমি হাত দিয়ে মোছার সাথে সাথেই মুহূর্তের মধ্যে আমার পুরো মুখটা রক্তে মেখে যায়। ওটা ২-১ ফোঁটা রক্ত ছিল না, মনে হচ্ছিল কেউ বালতি করে ঘন গাঢ় রক্ত ঢেলে দিয়েছে আমার মুখে। নাক দিয়ে, মুখ দিয়ে, ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছিল। আয়নার সামনে দাঁড়ানো আমার ওই বিভৎস লাল মুখটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি ভয়ঙ্কর জোরে চিৎকার করে উঠি। বাপরে! তারপর এলরিনা শুনতে পেয়েছিল? হ্যাঁ, আমার চিৎকার শুনে এলোরিনা ছুটে বাইরে আসে। আমাকে ওই অবস্থায় দেখে ও নিজেও ভয়ে জমে যায়, আর ওর দিকে তাকানোর পরেই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। শরীরের শেষ শক্তিটুকু যেন কেউ শুষে নিচ্ছিল। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এটা তো ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। জ্ঞান ফিরল কোথায় তোমার? জ্ঞান ফেরার পর দেখি আমি আমার মামার বাড়িতে শুয়ে আছি। পিজির লোকেরা আমাকে ওখানে পৌঁছে দিয়েছিল। বাবা মা খবর পেয়ে পরের দিনই গুয়াহাটি চলে আসে। সবাই বোঝাচ্ছিল যে দুর্বলতা থেকে হয়েছে, কিন্তু আমার ভেতর থেকে কে যেন বারবার বলছিল ওই জায়গায় কিছু একটা আছে যেটা আমাকে শেষ করে দিতে চায়। আমি জেদ ধরে বসে থাকি যে আমি আর কোনোদিন ওই পিজিতে ফিরে যাব না। একদম ঠিক সিদ্ধান্ত। ওরা কি তোমার জিনিসপত্র সব নিয়ে এসেছিল? হ্যাঁ, বাবা সব নিয়ে আসে, কিন্তু আমার শরীর কিছুতেই ঠিক হচ্ছিল না। সারাক্ষণ অবসাদ, বমি ভাব, ওজন কমতে শুরু করে। বাবা মা তখন সিদ্ধান্ত নেয় যে আমাকে কিছুদিনের জন্য জাগির রোডের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে। ওরা বুঝতে পারেনি যে বিপদটা ওই পিজিতে আটকে নেই, ওটা আমার সাথেই আমাদের বাড়িতে চলে এসেছিল। মানে ওই অশুভ শক্তিটা তোমার সাথে বাড়িতে চলে গিয়েছিল। বাড়িতে গিয়ে কি হলো? প্রথম দিন সব ঠিকই ছিল, কিন্তু পরের দিন বিকেলে ঘুম থেকে ওঠার পর আমি পুরোপুরি পাল্টে যাই। আমি একদম চুপ হয়ে গেলাম, যেন আমার গলার স্বর কেউ কেড়ে নিয়েছে। মা আমাকে চা খেতে ডাকল, আমি মাথা নিচু করে শুধু মেঝের দিকে তাকিয়ে বসে রইলাম। বাড়ির লোক লক্ষ্য করেনি এই অস্বাভাবিক চুপচাপ হয়ে যাওয়াটা? করেছিল। মা চা নিয়ে এসে আমার হাতে দিল। কাকিমা আমার সামনে বসে অনবরত কথা বলে যাচ্ছিল। আমি একটা কথারও জবাব দিচ্ছিলাম না। আমি চায়ের কাপটা হাতে নিয়ে ধীরে ধীরে ঠোঁটের কাছে নিয়ে যেতেই হঠাৎ আমার হাত থেকে কাপটা খসে পড়ে টুকরো টুকরো হয়ে গেল, আর আমি আবার জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়লাম। আবার জ্ঞান হারিয়ে ফেললে? শুধু অজ্ঞান হওয়া নয়, আমার দাঁতে দাঁত পাথরের মতো শক্ত হয়ে আটকে গিয়েছিল, যেটাকে দাঁত লাগা বলে। কাকা কোনো মতে জোর করে আঙুল ঢুকিয়ে আমার মুখের লকটা খোলে। জ্ঞান একটু ফেরার পর আমি ফিসফিস করে শুধু বলছিলাম, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। কিন্তু তুমি তো নিজের বাড়িতেই ছিলে।
আর এরপর হঠাৎ করে আমি ঘরের বন্ধ দরজার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলি, ও ওখানে দাঁড়িয়ে আছে, ও আমাকে দেখছে। দরজার কাছে কেউ ছিল সেখানে? না, ঘর ফাঁকা ছিল। ওই কথা শুনে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, আর মা আমাকে ছোঁয়ার সাথে সাথেই আমি আবার জ্ঞান হারাই। এবার আমার শ্বাস নেওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আমি শুনতে পাচ্ছিলাম সবাই কাঁদছে, কিন্তু একটা শ্বাস টানারও শক্তি আমার ছিল না। বাবা পাগলের মতো দৌড়ে বাড়ির ঠাকুরঘর থেকে হনুমানজির একটা পিতলের মূর্তি এনে আমার বুকের ওপর চেপে ধরে, আর ওই মূর্তিটা ছোঁয়ানোর পরই আমি একটা বড় শ্বাস নিয়ে চোখ খুললাম। অবিশ্বাস্য। তারপর কোনো ডাক্তারের সাহায্য নাওনি তোমরা? ডাক্তারের এর কোনো সমাধান ছিল না। কাকা সাথে সাথে একজন ওঝাকে খবর দেয়। ওঝা বাড়িতে এসে এমন কিছু কথা বলে যা শুনে আমাদের পায়ের তলার মাটি সরে যায়। তিনি বলেছিলেন যে একটা ভয়ঙ্কর অশুভ শক্তি গত 101 দিন ধরে আমার সাথে সাথে ঘুরছে। 101 দিন? তার মানে এটা পেজিতে যাওয়ার অনেক আগে থেকেই তোমার সাথে ছিল? সেটাই। ওঝা বললেন আমি গলায় সবসময় গণেশের একটা রূপোর লকেট পরতাম বলে সে আমাকে পুরোপুরি কবজা করতে পারছিল না, আর সেই রাগেই সে বারবার আমার উপরই প্রাণঘাতী আক্রমণগুলো করছিল। ওঝা কড়া নির্দেশ দিয়ে যায় যে আমাকে যেন এক মুহূর্তের জন্য একা না ছাড়া হয়। এরপর কি ওই শক্তিটা শান্ত হয়েছিল? না, ওঝা চলে যাওয়ার ঠিক পরের দিন আমি দাদিমার পাশে বসেছিলাম। বাবা হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে চমকে ওঠে। দেখে আমার ডান হাতের বুড়ো আঙুলে একটা গভীর কাটা দাগ, রক্ত জমাট বেঁধে আছে। তুমি নিজে কাটোনি? তোমার ব্যথা লাগেনি? আমার কোনো ধারণাই ছিল না। আমি জানতামই না কখন কিভাবে আমার হাতটা এতটা কেটে গেল। আমার কোনো স্মৃতিই নেই। ওঝা একটা তাবিজ দেয়, সেটা পড়ার পর আমি কিছুটা সুস্থ বোধ করি, আর সামনেই নিট পরীক্ষা ছিল বলে আমাকে আবার গুয়াহাটিতে মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। আবার গুয়াহাটি? সেখানে গিয়ে কি শরীর ঠিক ছিল? 2-3 দিন যাওয়ার পরেই পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করে। আমি রোজ বমি করতে শুরু করি, হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যেতাম। একদিন রাতে আমি একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখি। দেখলাম একটা বয়স্ক লোক, মুখ ভর্তি দাড়ি, সে আমার দিকে কালো ছাইয়ের মতো কিছু একটা ছুঁড়ে মারছে। স্বপ্নের ঘোরেই সেটা থেকে বাঁচতে আমি আমার ঘাড়টা এত জোরে একপাশে ঘুরিয়ে ফেলি যে বাস্তবে আমার ঘাড়ের পেশি মারাত্মকভাবে ছিঁড়ে যায়। ও গড, এটা তো তোমাকে শারীরিকভাবে শেষ করে দিচ্ছিল। শুধু শারীরিক নয়, আমাকে দিয়ে আমার নিজেরই ক্ষতি করাচ্ছিল। একদিন রাতে আমি একা রান্নাঘরে জল খেতে যাই। জল খেয়ে যে ঘুরতে যাব, জানলার বাইরের দিকে চোখ পড়তেই আমার রক্ত ঠান্ডা হয়ে যায়। কি দেখলে জানলার বাইরে? অন্ধকার একটা অবয়ব, একটা কুচকুচে কালো ছায়া একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। ওর কোনো মুখ ছিল না, শুধু দুটো জলজলে চোখ ছিল। ওই রাতের পর থেকে আমার নিজের উপর থেকে আমার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায়। আমি বাড়িতে লুকিয়ে লুকিয়ে ব্লেড খুঁজতাম, আর একা ঘরে বসে নিজের কনুই থেকে হাতের তালু পর্যন্ত ব্লেড দিয়ে চিরে ফেলতাম। তুমি নিজের হাত ব্লেড দিয়ে কাটছিলে, কেউ দেখেনি এসব? একদিন মা আমার হাতটা চেপে ধরে। এতগুলো ব্লেডের দাগ দেখে মা চমকে ওঠে। আমি তখন মায়ের দিকে এমন একটা হিংস্র দৃষ্টিতে তাকাই যে মা এক পা পিছিয়ে যায়। মা বুঝতে পারে এটা আমি নই। তারা সাথে সাথে আর একজন বড় ওঝাকে খবর দেয়। তিনি এসে আমাদের একটা ভয়ঙ্কর সত্য জানান। দ্বিতীয় ওঝা কি বললেন? তিনি বলেন আমার ওপর কেউ চরম ঈর্ষান্বিত হয়ে এই কালো জাদু করেছিল, আর যে অশুভ শক্তিটাকে আমার ওপর লেলিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল একটা পুরুষ সত্তা। পুরুষ সত্তা? সে কি চাইতো? সে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইত। আমি যখন বাধা দিই, সে আমার সাথে লড়াই করে। আমার পেটে আর কোমরে যে প্রচণ্ড ব্যথা হতো, সেটা আসলে সেই অদৃশ্য লড়াইয়ের ফল। আমি যখন ক্লান্ত হয়ে পড়তাম, ঠিক তখনই সে আমার উপর পুরোপুরি ভর করত। এটা শোনার পর তো পাগল হয়ে যাওয়ার অবস্থা। দ্বিতীয় ওঝা কি কিছু করতে পারলেন? তিনি মন্ত্র পড়ছিলেন। আমার মনে হচ্ছিল কেউ আমাকে লোহার শিকল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে এমন জোরে চেপে ধরছে যে আমার হাড়গুলো গুড়িয়ে যাবে। প্রচণ্ড ব্যথায় আমি মেঝেতে ছটফট করছিলাম। ওঝা আমাকে আরেকটা তাবিজ দিয়েছিলেন, কিন্তু সেটা পুরোপুরি আটকাতে পারছিল না। রোজ সকালে ঘুম থেকে উঠলে আমি দেখতাম আমার কোমর, গলা আর হাতে বিশাল বড় বড় হাতের ছাপ, লালচে কালশিটে পড়া দাগ। রোজ সকালের হাতের ছাপ। তারপর তোমরা কি করলে? যখন কিছুই কাজ হচ্ছিল না, তখন পরিবারের একজন দূর সম্পর্কের পুরোহিতকে ডাকা হয়। তিনি অত্যন্ত ক্ষমতাবান ছিলেন।
তিনি আমাকে দেখেই বলে দেন যে এই শক্তিটা এত পুরনো আর শক্তিশালী যে একে পুরোপুরি শেষ করা এখন সম্ভব নয়। পুরোপুরি শেষ করা সম্ভব নয়, তাহলে উপায়? পুরোহিত মহাশয় বলেন যে একে আটকে রাখা যেতে পারে। তিনি নবরাত্রির সপ্তমীতে মা দুর্গাকে স্নান করানোর পবিত্র জল দিয়ে আমাকে স্নান করান। তারপর বিশেষ মন্ত্র পড়ে একটা লকেট তৈরি করে আমার ডান হাতে বেঁধে দেন, আর কড়া নির্দেশ দিয়ে যান জীবনেও যেন কোনো পরিস্থিতিতে আমি এই লকেটটা হাত থেকে না খুলি। যদি খুলি তবে কেউ আমাকে বাঁচাতে পারবে না। তার মানে এই লকেটটাই তোমার একমাত্র সুরক্ষা। তুমি কি আজও এটা পরেই আছো? হ্যাঁ, মাঝে মাঝে হাতের এই লকেটটার দিকে তাকাই আর বুঝতে পারি ও কোথাও যায়নি। ও শুধু অপেক্ষা করছে কবে এই লকেটটা আমার হাত থেকে খুলবে।